আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ফাউন্ডার অফ ওয়েববি। ফারুক আনসারি ভাই, রেকর্ড শুরুর আগে একটা খুব ভালো একটা কোশ্চেন করছিলেন। আমি অনুরোধ করব কোশ্চেনটা আরেকবার করার জন্য, যেন রেকর্ডে থাকবে এবং এটার অ্যান্সারটা যেন এখানে দিতে পারলে যেন রেকর্ডটা যেন পাবলিশ করতে পারি আমরা। জি জি অবশ্যই ভাইয়া। ভাইয়া বিষয়টা হচ্ছে যে আসলে আমি মার্কেটিং সম্পর্কে এরকম ভালোভাবে মানে আমার কোনো আইডিয়া নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি এক এক জায়গায় এক এক পোস্ট করে বসতেছি। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আমাকে কমেন্টে বলতেছে যে ভাইয়া এটা তো এইভাবে হয় না, আপনি যেটা করতেছেন এটা মার্কেটিং হচ্ছে না। তো এই সম্পর্কে যদি ভাই আমাদেরকে একটু যদি বিস্তারিত বলতেন, আসলে কিভাবে আমরা মার্কেটিংটা করতে পারি বা কোন ওয়েতে করতে পারি। আচ্ছা, আরেকটু আপনাকে একটু সহজ করে দিই। আরেকটু যদি ফিল্টার জি করে যদি বলতেন যে কোন প্ল্যাটফর্মের জন্য মার্কেটিং করছেন, কোন কান্ট্রির জন্য মার্কেটিং করতেছেন, এরকম কি গোল সেট আপ আচ্ছা। করেছেন? জি ভাইয়া, আমি হচ্ছে ফেসবুকে করেছিলাম এবং ইনস্টাগ্রামও করেছিলাম। আর কান্ট্রি হচ্ছে ভাই আমি ইউএস মানে সিলেক্ট করেছিলাম, ইউএস কান্ট্রি। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধরে নেন এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে ফারুক আনসারি ভাই। আপনি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি মার্কেটিং করছেন কোন প্ল্যাটফর্মে? ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এই যে এখানে চলে আসছেন আর আপনার ডিস্টেন্স হচ্ছে এখানে, এখান থেকে এখানে ডিস্টেন্স কতটুকু বলেন তো, বলতে পারবেন? না ভাইয়া। এখান থেকে এখানের ডিস্টেন্সটা মিনিমাম 10 ঘন্টার জার্নি। 10 ঘন্টা জার্নি কেন বললাম এখন দেখেন। আপনি যখন মার্কেটিং করবেন সর্বপ্রথম কি সিলেক্ট করতে হবে আপনাকে? নিশ সিলেক্ট করতে হবে। এই নিশটা আসলে জি কিভাবে জি ভাইয়া। সিলেক্ট করব? আগে ফোকাস রাখতে হবে। আমি যদি নিশেই ফোকাস না রাখি, আমি যদি সরাসরি এই জায়গাতে চলে যাই, প্ল্যাটফর্মে চলে গেলাম একদম। নিশের পর কি আছে? গোল আছে। যে গোলের মধ্যে কি পড়তেছে? কন্টেন্ট পড়তেছে, ইমেজ পড়তেছে, সিটে বাটন পড়তেছে। এরপরে কি আসছে? কনসেপ্ট। কনসেপ্ট বলতে কি? মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি। এরপরে যাচ্ছে প্ল্যাটফর্ম বেস। এখন দেখেন, নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা কি ভুলগুলো করে থাকি। নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পারফেক্ট একটা নিশ আমি সিলেক্ট করি না কো। কেন পারফেক্ট এই কথাটা বললাম? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝে নেন। এখন সিজনটা কি? এখন সিজন হচ্ছে শীতের সময়, মনে করেন শীতকাল। আমি বাংলাদেশের মধ্যে ধরেন যে 3টা ঋতুর নাম বলি: শীত, বর্ষা, এরপরে আসবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বা গরমের সময় মনে করেন। এখন ইন প্রিভিয়াস বা আপনি রাইট নাও এসি এসি কোম্পানির সাথে সম্পৃক্ত আছেন। এসি কোম্পানির সাথে সম্পৃক্ত আছেন অ্যাজ এ মার্কেটিং ডেভেলপমেন্ট অথবা মার্কেটিং ম্যানেজার, অথবা যে কোনো মার্কেটিং প্ল্যাটফর্মগুলো এসি কোম্পানির আপনি হ্যান্ডেল করছেন বা দায়িত্ব আছে। ধরে নিন এখন গ্রি এসির কথা বলি। 1.5 টনের একটা এসির দাম, গ্রিয়ের দাম এখন রাইট নাও 62K। কিন্তু এটাই যখন গরমের সময় আসবে সেটার দাম কিন্তু 78K। সেম জিনিস, দামটা কি ডিফারেন্স হয়ে যাচ্ছে? একটু বোঝার চেষ্টা করেন, খুব সহজে বুঝতে পারবেন কেন নিশটা সিলেকশন করা দরকার। তো শীতের সময় আমি প্রিভিয়াস যতগুলো আমার এক্সপিরিয়েন্স আছে যে বিজনেস ক্যাটাগরি বা নিশের ওপর, সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার। ধরে নেন এয়ার কন্ডিশনার। তো আপনি যদি লং টার্ম ধরে কাজ করতে চান, যদি এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করতেই চান, তাহলে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটাও চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? শীতে এসি সেল করাটা অনেক টাফ। কারা এসি কিনবে? যারা নতুন বিজনেস সেট আপ করতেছে, অথবা কারা অফারের আওতার জন্য অপেক্ষা করছিল যে শীত আসলে তো অফার আসে এসিতে, আমি কম টাকায় এসিগুলো নিতে পারবো। তো আমাকে যদি মার্কেটিং করতে হয়, হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং বা গুগল অ্যাডভার্টাইজিং, অথবা আদারওয়াইজ আমি এসিও করি, যেটাই করি না কেন, আমাকে টার্গেট রাখতে হবে কি শীতে আমি এই ধরনের অডিয়েন্সগুলোই পাবো, যারা নতুন বিজনেস সেট আপ করতেছে এবং যারা অফারের জন্য আমাদের এসি কেনার জন্য প্রস্তুত আছে। এখন আমি যদি এই এসিটা যদি গরমে সেল করার ট্রাই করি,
আপনাকে কিন্তু এই অডিয়েন্সগুলো, নট অনলি এই অডিয়েন্সগুলো নিয়ে কাজ করতে হবে, আপনাকে সকল অডিয়েন্সকে ট্রাই করতে পারবেন। কারণ দেখেন, শীতে যদি আপনি 10টা এসি সেল করেন, গরমে 100টা এসি সেল করা আপনার কাছে কিছুই না। শীতে 10টা এসি সেল করতে পারলে কিন্তু গরমে সেটা 100টা করতে পারবেন, এটা কিছুই না। তার মানে কি, এই যে বিজনেস ক্যাটাগরিটা আমি ধরছি, বা আমি যে বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি বা নিশ নিয়ে কাজ করতেছি, সেটা আসলে কি কোনো সিজনাল ব্যবসার মধ্যে পড়ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এখন দেখেন, এই গরমের সময়, শীতের সময় কোনটা বিক্রি করার সুবিধা হবে? রুম হিটার। আমি যদি রুম হিটার নিয়ে ট্রাই করি, কাজ করি, তাহলে হবে কি, এই রুম হিটারটা আমি শীতে কিন্তু 100টা সেল করতে পারবো, আদারওয়াইজ কোনো অফার ছাড়াই। আমার প্রয়োজন সেই টেম্পারেচার 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, সো আমার রুম হিটার প্রয়োজন, মাস্ট বি। তো আমাকে রুম হিটার নিতে হবে। কিন্তু এই রুম হিটার যদি রাজশাহীতে আপনি গরমের সময় যদি সেল করতে চান, এই এখন যদি 10 থেকে 12টা প্রতিদিন যদি সেল হয়, তখন কিন্তু একটা সেল করাই অনেক কষ্ট হয়ে যাবে। কারণ রাজশাহীতে গরমের সময় টেম্পারেচার 40+, বা আপনি ওই টাঙ্কির পানি ডিরেক্ট না ফুটিয়েই চা খাইতে পারবেন। সো আমাকে যখন, আমি যে এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করছি, তখন আমাকে এই নিশ সিলেকশনের ক্ষেত্রে, বা এই নিশ নিয়ে আমি কাজ করছি, বা এক্সপিরিয়েন্স আছি, বা এই কোম্পানির সাথে আছি, আমাকে ট্রাই করতে হবে কি, এসি যে আমি সেল করব, আমাকে এই অডিয়েন্সে ট্রাই করতে হবে। ইভেন এই অডিয়েন্সের সাথে আমার এসি রিলেভেন্ট আদার কোম্পানিগুলোর প্রমোশনাল যে অফারগুলো থাকে সেগুলোকে ট্রাই করতে হবে। ইভেন যে ওনারের সাথে আমি কাজ করতেছি, তাদের প্রফিট মার্জিনকেও আমাকে বের করতে হবে। সাপোজ 62K-তে সে সেল করতেছে, সেল করার পরে তার কোনো প্রফিট মার্জিন ধরেন যে তাও 10K টাকা থাকতেছে। সো আমি এখানে আরও অ্যাডিশনাল অফার দিয়ে কিন্তু আমি এসিগুলো সেল করতে পারি। কিন্তু আমি যদি ওনারের সাথে কমিউনিকেশন না থাকি, এই প্রফিট মার্জিনটা সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে কখনোই তো আমি এই অফারগুলো তো উইথাউট পারমিশন আমি তো করতে পারবো না, বা ক্যাম্পেইনে রান করতে পারবো না। ঠিক গ্রীষ্মের সময় যেরকম যে জিনিসটা বোঝালাম, যে গ্রীষ্মের সময় আপনি কিন্তু রুম হিটার সেল করা কষ্ট, কিন্তু বর্ষার সময় যদি আসেন, অনেক বর্ষা, আপনি ছাতা তো বিক্রি করতে পারবেন 100%, এর সাথে আপনি অনেক বর্ষা, শীতের যে কাপড়, শীতের যে উইন্টারের যে কাপড়গুলো, যে এই বর্ষায় আপনাকে ঠান্ডা লেগেছে, আপনি শীতের কাপড়গুলো কিন্তু সেল করতে পারবেন না? সহজে পারবেন। এই বর্ষাতে কি আপনার কাঁপুনি ধরে গেছে, আপনি চাইলে রুম হিটারও সেল করতে পারবেন। তাহলে কি, আমি যদি এই প্ল্যাটফর্মে বা এই জায়গাতে যদি আমি থাকি, তাহলে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা আমি করতে পারবো। আমাদের ভুলটা হচ্ছে এই জায়গাতে, যে একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা যে জায়গাতে ভুলটা করি, যে এই নিশটার প্রিভিয়াস অ্যানালাইটিক যে ডেটাটা থাকে, এই ডেটাটা আমরা কখনো চোখ বুলাই না। আমরা এই যে প্রিভিয়াস যে ডেটাগুলো থাকে, এই ডাটাগুলোতে আমরা কখনো চোখ বুলাই না, যার কারণে প্রবলেমটা আমাদের এই জায়গাতে, যেটা বলি আমি শুরুতেই বা গোড়ায় গন্ডগোল। আমি একটা নিশ নিয়ে কাজ করছি, শীতের এয়ার কন্ডিশনের কোম্পানির সাথে আছি, সে যতই আপনাকে চাপ দিক না কেন, শীতের সময় এসি সেল করা 10টা যদি সেল করেন, গরমে সেটা 100টায় কনভার্ট করতে পারবেন সহজে। কিন্তু শীতে যদি আপনি ওই কন্টিনিউয়াস এই সেলটা যদি আনতে চান, হাজার হাজার ডলার ঢাললেও তো কাজ হবে না, ক্যাম্পেইন করে কাজ হবে না। আপনাকে ওখানে আরও স্ট্র্যাটেজি খাটাতে হবে, যে শীতে কিভাবে আমি এসি সেল করতে পারবো প্রপার বেশি ওয়েতে। অনেক অ্যাডিশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে খাটাইতে হবে। কিন্তু এটাই যদি আবার গ্রীষ্ম সময় হয়, আপনি সহজে আবার সেল করতে পারবেন। আছে না কিছু মার্কেটার আছে, দেখবেন যে আপনি জাস্ট ফেসবুক ক্যাম্পেইনেই কাজ করে, বিজনেস অ্যানালাইসিস বা হচ্ছে উইথাউট নিশ অ্যানালাইসিস ছাড়াই কিন্তু ভালো রেজাল্ট আনে। তো এই ব্যবসাগুলো ভালো করে দেখবেন যে এটা সিজনাল ব্যবসার মধ্যে পড়ে। তো আমাকে নিশ সিলেকশন করতে হলে ইউএসএ প্ল্যাটফর্মের মতন গুগল সার্চ ইঞ্জিনের 91 দ্যাট মিনস 91+ গুগলের দখলে। এই যে গুগলের দখলে গুগল বিজনেস প্রোফাইল GBP, গুগল বিজনেস প্রোফাইল, যেটা আগে ছিল GMB। তো গুগল মাই বিজনেস যেটা ছিল, গুগল মাই বিজনেস, আর এখন হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে আমরা সচরাচর চিনি ম্যাপস বলে। এই যে গুগলের যে ম্যাপস, এখানে কিন্তু বিজনেস ক্যাটাগরি কয়টা আছে আপনাদের জানা আছে? আপনারা জাস্ট সার্চ করবেন হাউ মাচ বিজনেস ক্যাটাগরি ইন গুগল মাই বিজনেস প্রোফাইল, দেখবেন যে 3900+ বিজনেস ক্যাটাগরি আছে বা নিশ আছে গুগলের আন্ডারে। তো এতগুলো নিশ থাকতে আমরা ধাক্কাধাক্কি করি কোথায়? আমার নিশ আপনার নিশ সেম,
আমার নিশে আপনি ট্রাই করতেছেন, আপনার নিশে আমি ট্রাই করছি। এই যে বন্ডিংটা, এই বন্ডিংটাকে অ্যাভয়েড করতে হবে। এতগুলো নিশ থাকতে ভাই আমরা কেন এই 2-3টা নিশের মধ্যে আমরা ধাক্কি করতেছি? আমি যদি পারফেক্ট ওয়েতে একটা ভালো একটা নিশ যদি বের করতে পারি, তাহলে তো প্রপার ওয়েতে আমি তো অ্যাডভান্টেজটা পাবো এখান থেকে। আপনি সেলফোন রিপেয়ার নিয়ে ট্রাই করতেছেন, আমিও সেলফোন রিপেয়ার নিয়ে ট্রাই করছি। আমার ফ্লোরিডাতে সেলফোন রিপেয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সপিরিয়েন্স নাই। আপনি ধাক্কি করে তো আমার সাথে টেক্কা দিতে পারবেন না। কিন্তু আপনি ফ্লোরিডাতে যদি ট্রাই করেন, আদার্স যে স্পেসিফিক যতগুলো নিশ আছে এখানে, এই নিশগুলো নিয়ে যদি ট্রাই করেন, আপনি কিন্তু সহজে বের করতে পারবেন যে এই নিশটাকে আমি পারফেক্ট ওয়েতে আমি আগাইতে পারবো। একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা কি করি? একটা নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা এটাই করি যে এক নিশ বলতে শুধুমাত্র বিজনেস ক্যাটাগরির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। বিজনেস ক্যাটাগরি তার মানে কি? সেলফোন রিপেয়ার বিজনেস, তার মানে তাদের হচ্ছে ফোন রিপেয়ার করে, ফোনের অ্যাক্সেসরিজ থাকতে পারে, ইভেন হচ্ছে ফোনের যাবতীয় কার্যকলাপগুলো তারা কিন্তু সমাধান করে থাকে। আমার কাজ কি? আমার গোল অফ সার্ভিস, আমি ডিজিটাল মার্কেটার, আমি তোমার ব্যবসাকে ডেভেলপ করব, আমি তোমার ব্যবসার জন্য সেলস এনে দেবো, নতুন কাস্টমার এনে দেবো, লিড এনে দেবো। এইগুলো আপনি সার্ভিস সেল করে তার করেন। দ্যাট ইজ নট এ গুড মার্কেটিং রাইট নাও 2025 2025-এ এসে যদি আপনি এইভাবে থিঙ্কিং করেন, তাহলে আপনি ভুল করবেন। কেন আমি ভুল করছি? যখন দেখবেন যে একজন সেলফোন ওনার, বা ধরেন যে একটা সেলফোন ওনারের বিজনেসের কথা বলছি, এই বিজনেসে প্রফিট মার্জিনটা কত আপনাকে বলতে হবে, পারবেন না। কারণ আমি এই নিশটা নিয়ে কাজ করিনি, বা আপনারা এইভাবে কখনো থিঙ্কিংও করেনি। আমি যে ব্যবসাটা করতেছি, বা আপনি যে ব্যবসার সাথে মার্কেটিং অ্যাডভার্টাইজার হিসেবে সংযুক্ত আছেন, আপনাকে ডেভেলপ করতে হবে না তার বিজনেসটাকে, নাকি আপনি শুধু সার্ভিস সেল করায় ওই ডলার ইনকাম করার জন্য বসে আছেন? তাহলে হবে কি, ওই ওয়ান টাইম সার্ভিস আপনি প্রোভাইড করেই চলে আসতেছেন, আর হচ্ছে না। এখন আসেন আমরা যদি এই নিশের ক্ষেত্রে বলি, সেলফোন রিপেয়ার বিজনেসে আপনি কাজ করতেছেন গুগল অ্যাডভার্টাইজার হিসেবে। এখন আপনিও ভালো জানেন যে গুগল অ্যাড দিয়ে আমি যে লিডগুলো পাচ্ছি, পার লিড $5 থেকে $10 কস্ট পড়তেছে, কিন্তু এই লিডগুলোতে তার কিছু হচ্ছে না। আপনি ধরতে পেরেছেন এই বিজনেস ওনারের এসইও প্রয়োজন ওয়েবসাইটের জন্য। এখন আমি তো এসইও পারি না, আমি কিভাবে এসইও সার্ভিসটা দিব? আপনি একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, আপনাকে কাজ তো তার সামনে ইন ফ্রন্ট অফ দ্য লাইন, আপনাকে অ্যানালিটিক্স অথবা হচ্ছে টিম ভিউরে গিয়ে তো কাজ করে দিতে হবে না। আপনাকে কিছু স্পেসিফিক কোশ্চেন করতে হবে যে দেখো, গুগল অ্যাডভার্টাইজিং করে যে লিডগুলো পাচ্ছি আমরা, যে কাজগুলো হচ্ছে, এটা তোমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কোনো কাজই হচ্ছে না, তুমি শুধু আমাকে টাকা খরচ করছো, কাজ হচ্ছে না। এর চেয়ে ভালো আমরা যদি কনভার্ট হয়ে এসইওতে যাই, এখানে একটা রেজাল্ট দেখতে পারি যে এই রেজাল্টটা কী হচ্ছে। কিন্তু আমরা কখনোই এই থিঙ্কিংয়ে কখনোই কথা বলি না। কেন কথা বলি না? আমি তো চাই না যে একজন একদিকে কাজ করে নিয়ে টাকা দিব। কিন্তু আপনাকে এখন এইভাবে ট্রাই করতে হবে। ধরে নেন আপনি গুগল অ্যাডভার্টাইজিং করতেছেন এবং ফেসবুকটা ভালো পারেন। এখন এই ক্লায়েন্টকেই যে শুধু আপনি যে কাজ করছেন বিষয়টা তা না, আমিও তো আউটরিচ করতে পারি এই ক্লায়েন্টের সাথে। এই ক্লায়েন্টে আউটরিচ কি আমি করতে পারি না? নাকি আপনি বুঝতে পারবেন যে কে করছে না? যেভাবে আপনাকে এই ক্লায়েন্টটা খুঁজে পেয়েছে, ঠিক সেভাবে তো আমিও তো সেই ক্লায়েন্টকে খুঁজে পেতে পারি না? আমিও তো মেসেজ করতে পারি। তো মেসেজ করলাম যে তার প্রয়োজন এসইও। তো এসইও সার্ভিস দেওয়ার পরে আমি বলছি তোমার ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, A to Z অল সার্ভিস আমি দেওয়ার ট্রাই করব। আর আপনি ফারুক আনসারি ভাই শুধু অ্যাডভার্টাইজিং নিয়ে পড়েছে। তো এই ক্লায়েন্ট এই যে আমি এসইও সার্ভিস দিতে এসে আমি বুঝতে পেরেছি যে তার অ্যাডভার্টাইজিং দিচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছে, A to Z আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। তখন ক্লায়েন্ট চাইবে অ্যাট এ ওয়ান প্লেস কীভাবে আমি আসলে সার্ভিসটা দিব, বাস তার কাছ থেকে নিব। তখন চাইবে না আমি দুটা মানুষকে হ্যান্ডেল করব, সে চাইবে যে একটা জায়গা থেকে কীভাবে আমি সার্ভিসটা নিব। তো তখন আপনি কিন্তু রিপ্লেস হয়ে যাবেন। আপনি জাস্ট রিয়েলাইজ করেন এই জিনিসটা এখন মার্কেটে হয়ে আসছে। সো ফর দ্যাট আমাকে ট্রাই করতে হবে, আমাকে প্রতিটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে। এই ইউটিউব এসইওর কথাই বলি, ইউটিউব এসইও সম্পর্কে আপনার কয়টা কোশ্চেন করবে ক্লায়েন্ট বলেন তো? সর্বোচ্চ
10 থেকে 12টা কোশ্চেনে আসবে, এর অ্যান্সারটা আপনি রেডি রাখেন না কেন প্রপার ওয়েতে? আপনাকে যে কাজ করতে হবে বিষয় না, কাজটা নেন, নেওয়ার পরে আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করাই নেন। তার মানে যে যত ভালো একটা বিজনেস ওনার বা একটা ক্লায়েন্টের ডেভেলপমেন্টের সেগমেন্টে সবচেয়ে বেশি ফোকাস রাখতে পারবে, সে ততদিন লংজিবিলিটি ধরে রাখতে পারবে। এখন আপনার কাজই হচ্ছে শুধু সার্ভিস সেল করে ডলার ইনকাম করা। তো আপনার সার্ভিস সে ভালো হোক আর খারাপ হোক, যখন ওর ডেভেলপমেন্ট হবে না তখন আপনাকে স্কিপ করবে, দ্যাট ওয়াজ দ্য বাস্তবতা। সো আপনাকে ট্রাই করতে হবে, আমি যে বিজনেস ওনারের সাথে কাজ করছি তার বিজনেস ডেভেলপমেন্ট কী সেগমেন্টে হয়, হতে পারে সেটা এসইও, আমি না জানলেও আমাকে এমনভাবে প্রিপেয়ার থাকতে হবে যেন আমি তাকে কোশ্চেন করতে পারি, তার থেকে কাজটা যেন নিতে পারি, দেন আমি তার কাজটা আমি থার্ড পার্টি কাউকে দিয়ে কাজটা করাই নিলাম, নো প্রবলেম, সমস্যা নাই। তো সব কাজই যদি বলি আমি খাবো যে কথাটা বলি, খাইতে গেলে কিন্তু আর পাবেন না কো। হ্যাঁ, তো এই নিশ সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই ভুলটা থেকে অ্যাভয়েড থাকতে হবে, যে আমরা নিশ সিলেকশন করব প্রপার ওয়েতে, একটা ডেটা বের করব, সিজনাল ব্যবসা কিনা গুগল ট্রেন্ডস থেকে আমরা একটা ডেটা বের করব, দেন হচ্ছে যখন একটা ক্লায়েন্ট বা বিজনেস ওনারের সাথে কাজ করব তাকে আমরা হচ্ছে ভালোভাবে একটা অ্যানালাইসিস করে আমি দেখব যে তার ডেভেলপমেন্টের জন্য কোন প্ল্যাটফর্মে কাজ করাটা সর্বপ্রথম জরুরি। সেটা আমার প্ল্যাটফর্ম যদি না হয় আমি অন্য কাউকে হায়ার করব, যদি আমার প্ল্যাটফর্ম হয় সেটা আমি কাজ হ্যান্ডেল করব। সো দ্যাটস ওয়াই আপনি যখন এই ডেভেলপমেন্টটা একটা বিজনেস ওনারকে দিতে পারবেন প্রপার ওয়েতে, তখন দেখবেন যে অনেক দিন ধরে লং টার্ম কাজ করতে পারতেছেন। ওকে, আমরা কি করলাম, আমরা হচ্ছে নিশ সিলেকশনটা করলাম মার্কেটিং করার জন্য। আমরা কি করলাম, নিশ সিলেকশন করলাম। ওকে ফাইন, আপনি এটা নিশ সিলেকশন করার পর আপনাকে গোল করতে হবে। কি গোলসটা কেন করতে হবে দেখেন, যে আমি আসলে কোন কান্ট্রি টার্গেট করছি। সো ইউএসএ, তো ইউএসএ যে টার্গেট করছি, ইউএসএকে আবার ভাঙবেন বলতে কি, এটাকে আরও ট্রাই করেন ফিল্টার করার জন্য। ইউএসএ কান্ট্রির মধ্যে আমি তো পুরা ইউএসএ নিয়ে তো কাজ করতে পারবো না, আপনি পুরো বাংলাদেশের মধ্যে পরিচিত হতে পারেন, ইউএসএর মধ্যে কীভাবে পরিচিত হবেন, তাই না? সো আপনি ছোট একটা স্টেট নেন, ধরে নেন নিউ ইয়র্কে কাজ করতেছেন, নিউ ইয়র্কের মধ্যে স্টেটটা নিলেন। এই যে নিশটা নিউ ইয়র্কের মধ্যে যে নিশটা সিলেকশন করছেন সেটা গুগল ট্রেন্ডসে গিয়ে ধরে নেন আমি রাইট নাও যাচ্ছি, জাস্ট এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন। গুগল ট্রেন্ডসে আসলাম, আসার পর এটা ওপেন হওয়ার পরে এক্সপ্লোরে আসবেন। আসলে ওয়েববি ফ্রি প্ল্যাটফর্ম, তো আপনারা মনে করেন যে ওয়েববিতে হয়তো বা এমন কিছু দেখানো হয়, বলা হয়, এগুলো হয়তো বা জিরো অফ ভ্যালু, বিষয়টা এমন না। সেলফোন রিপেয়ার সার্চ আইটেম, আমি বাংলাদেশটা সিলেক্ট থেকে আমি ইউএসএ করে দিলাম, ইউনাইটেড স্টেটস করে দিলাম। লাস্ট 12 মাস না দিয়ে আমি লাস্ট 30 দিন দিলাম। এখানে এখন কম্পেয়ার করব কম্পিউটার রিপেয়ারের সাথে। আমি ট্রাই করলাম। এখন দেখেন যে এই সময় লাস্ট 30 দিনের যে ডেটাটা পেয়েছি, সেলফোন রিপেয়ার বিজনেসের চাইতে কম্পিউটার রিপেয়ারের বিজনেসটা খুব ভালো, সার্চ ইঞ্জিনে বা সার্চ রেজাল্টে ভালো সার্চ আসছে। তার মানে অবশ্যই মানুষের এই রিলেভেন্ট সার্ভিসটা বেশি প্রয়োজন। ওকে, সার্চ করার পরে যে দুইটা যে ডেটা দেখতে পেলাম, এখানে কিন্তু কালার কম্বিনেশনটা দেওয়া আছে। কিছুর জন্য যখন আমরা হচ্ছে এখানে সাব রিজিয়ন বা স্টেট বেস আমি যখন আসবো তখন আমি ঠিক বুঝতে পারবো। একটু ভালো করে দেখেন যে এই স্টেট এটা এবং এই 3টা স্টেটের সেলফোন রিপেয়ার বিজনেসের সার্চ ভিজিবিলিটিটা সবচেয়ে বেশি। সো আমি যদি এসব জায়গায় যদি সেলফোন রিপেয়ার নিয়ে একটু ট্রাই করি, হয়তো বা আমার হচ্ছে ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমি হয়তো বা একটু রেজাল্টটা কম পাবো, বা আউটরিচ করতে গেলে ডিসপ্লে বা রেসপন্সটা খুব কম পাবো। লাস্ট প্রিভিয়াস 30 দিনের ডেটা থেকে আমি এই জিনিসটা বুঝলাম, নট এটা আমার মুখের কথা বা মুখের বাণী, এটা গুগল ট্রেন্ডস এটা বলতেছে। সো ফর দ্যাট আমি যদি এই স্টেটগুলো কম্পিউটার রিপেয়ার নিয়ে ট্রাই করি তাহলে অবশ্যই আমি ভালো কিছু রেজাল্ট আনতে পারবো। তো যখন এই স্টেটগুলোতে আমি যখন ক্লিক দিচ্ছি, দেখেন যে নিউ মেক্সিকো আমাকে কিন্তু সুন্দর করে দেখা দিচ্ছে যে নিউ মেক্সিকোতে সেলফোন রিপেয়ার বিজনেসের সার্চ
রেজাল্ট হচ্ছে 54% এবং কম্পিউটার রিপেয়ার 46%। কিন্তু আমি যখন অন্য এরিয়াতে যাচ্ছি, অরিগনে গেলাম যখন, তখন কম্পিউটার রিপেয়ার 79, সেলফোন রিপেয়ার 21%। তার মানে কি ওই স্টেটে যদি আমি কাজ করতে যাই তাহলে হয়তো বা কম্পিউটার রিপেয়ার নিয়ে আগাইলে বা আমি কম্পিউটার রিপেয়ার নিয়ে যদি অ্যাডভার্টাইজিংয়ের কাজ করি, অবশ্যই আমি হয়তো বা ভালো একটা আউটপুট পেতে পারি। এই জিনিসটা 10 ঘন্টা জার্নি, আমি বললাম যে 10 ঘন্টা জার্নি জাস্ট এক্সপ্লোর করছি, খুব সহজে একটু বুঝে নেন। তো আমরা কি করতে হবে, আমাদেরকে এভাবে আগে ফিল্টার আউট করতে হবে যে আসলে কোন স্টেটের রেজাল্টটা ভালো, কোন স্টেটে খারাপ, কোন স্টেটে আমি ট্রাই করব। সো যখন আমি ইউএসএ আসলাম, ইউএসএ আসার পরে আমি কিন্তু গুগল ট্রেন্ডসের একটা ডেটা থেকে আমি ধরে ফেলতে পারলাম যে নিউ ইয়র্কের জন্য আমি এই বিজনেস যে নিশটা আমি ফাইন্ড আউট করলাম এটা পারফেক্ট অর নট। যদি পারফেক্ট যদি না হয় তাহলে অন্য স্টেট, আর যদি পারফেক্ট হয় তাহলে সেই স্টেটে আমি মার্কেটিং করার ট্রাই করলাম। দ্যাটস এনাফ। এরপর যে আমি এই যে প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করব, প্ল্যাটফর্মগুলোতে আমি মার্কেটিং দিয়ে শুরু করব, তো মার্কেটিং শুরু করার আগে অবশ্যই তো আমার নিজের একটা ব্র্যান্ডিং থাকতে হবে, তাই না? আমি যদি আমার ব্র্যান্ডিং না থাকে তাহলে তো আমি তো আর আগাইতে পারবো না। পারবো কখনো? কখনোই পারবো না। কেন ব্র্যান্ডিং না থাকলে আগাইতে পারবো না, জাস্ট এক্সপ্লেন করছে এই জায়গাতে। দেখেন, এমনও ক্লায়েন্ট আছে গুগল অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক ক্যাম্পেইনের জন্য ডেইলি বাজেট কিন্তু $100 থেকে $1000 হয়ে থাকে, হয় না? বড় বড় ক্লায়েন্টের আছে না? তো এই যে ক্লায়েন্টের আপনি $100 থেকে $1000 ডেইলি বাজেট, আপনি যে কাজ করতে চাচ্ছেন, আপনার তো ধরে নেন আপনার প্রপার একটা এক্সপিরিয়েন্সও আছে, আমি ধরে নিলাম। এই যে এক্সপিরিয়েন্সটা আপনি কিভাবে শো আপ করবেন? আমি যদি সবসময় একটা উদাহরণ দিই, যে আপনাকে যদি বলা হয় ফারুক আনসারি ভাই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে দেন, আপনি দুইবার হলেও ভাববেন যে ভাই শিমুল ভাই কেন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা নিচ্ছেন, তাই না? তো ক্লায়েন্ট কেন ভাববে না যে আপনাকে কাজ দিতে গিয়ে যে আপনি নট এ স্ক্যামার অর অনেস্ট পারসন? কেন ভাববে না? এটা 100% ভাববে। তো এই যে ভাবার জায়গা থেকে আমাকে রিকভারি করতে হবে, কি ট্রাস্ট ইস্যু রিকভারি করতে হবে। এই যে ট্রাস্ট ইস্যু রিকভারি করতে কি করতে হবে, আমাকে প্রপার ওয়েতে ব্র্যান্ডিং করতে হবে। কিভাবে? এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতেছেন, সোশ্যাল মিডিয়াতে নিয়মিত বুঝে না বুঝে যেভাবে হোক পোস্ট করতেছেন, সেই পোস্টটার যে গোলসটা তো পূরণ হচ্ছে না। এই গোলটা পূরণ হবে কিভাবে? প্রপার হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে, ট্রেন্ডিং কোনো টপিকের মাধ্যমে। ধরে নেন রাজশাহীতে একটা জায়গায় বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, আমি যদি বলি রাজশাহীতে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে, সারা বাংলাদেশ জানে, আমি ওই রিলেভেন্ট যদি পোস্ট করি যে আজহারি হুজুর আমাদের রাজশাহীতে আসতেছে, আজহারি হুজুর লিখে যদি আমি পোস্ট করি যে রাজশাহীতে আসতেছে, মানুষ আমাকে কিন্তু ট্রাস্ট করবে না? কারণ পুরো বাংলাদেশের মানুষই জানে যে আপনার রাজশাহীতে সামনে আজহারি হুজুর আসতেছে, ধরে নেন। সো আমাকে যখন এই যে ট্রাস্ট ইস্যুটা রিকভারি করার জন্য কোথায় ফোকাস করতে হবে? কন্টেন্টে ফোকাস করতে হবে। নট অনলি আমি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সার্ভিস, ক্লায়েন্ট, প্রফেশনালিজম, টেস্টিমোনিয়ালই পোস্ট করব, আমরা হচ্ছে ওই স্পেসিফিক এরিয়ার ট্রেন্ডিং টপিক নিয়েও আমরা পোস্ট করতে হবে নিয়মিত। এবং এই যে পোস্টগুলো আমরা যে করছি, সিটিএ বাটনগুলো আমাদেরকে সংযুক্ত রাখতে হবে। ট্র্যাকিং বাটনটা সংযুক্ত রাখতে হবে, সেটা যে কোনো ট্র্যাকিং হোক না কেন। আপনি চ্যাট জিপিটিকে বলেন যে আই নিড সিটিএ বাটন ফর মাই বিজনেস ব্র্যান্ডিং ডেভেলপমেন্ট আর আদার্স, যে কোনো কিছু দিয়ে বলেন যে আমি বিভিন্ন জায়গায় পোস্ট করবো, কিন্তু এমন একটা সিটিএ কল টু অ্যাকশন বাটন আমাকে করে দাও, যেটা এই লিঙ্কে কেউ ক্লিক করলে যেন আমি আসলে ট্র্যাক করতে পারি যে কোথায় থেকে এই মানুষটা আমার জন্য আসতেছে। এর আগেও কিন্তু একটা ক্লাসে বলছিলাম যে বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন পোস্ট দেখে থাকি। ধরে নেন আমি এর আগে একটা ক্লাসে উদাহরণ দিয়েছিলাম এটা, যে রেডমি নোট 30, আমি রেডমি নোট 30 লিখে সার্চ করলাম, এই যে মোবাইল দোকান আসলো আর রেডমি নোট 30 এমআই এর যে শপটা আসলো, এই দুটা শপ আসলো। এখন দেখেন এই মোবাইল দোকান, এই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি, আমরা জানি যে এখানে স্পেসিফিকেশন, মোবাইলের যে ফিচারগুলো দেখা যায়। তো এই যে ফিচারগুলো আমি দেখছি, এদের কাজটা কি তাহলে বলেন? এরা কি চাইলে কি ওয়েবসাইটে কি প্রোডাক্ট সেল করতে পারতো না? ইভেন এদের যে ট্রাফিক আছে, এমন ওয়েবসাইট আছে বাংলাদেশে তাদের চেয়ে অনেক গুণ বেশি, এমন ট্রাফিক আছে এদের চাইতেও অনেক কম। এদের ট্রাফিক প্রায় কিন্তু 2 লাখের উপর আপনার মান্থলি
এক মাসে 2 লাখের ওপর ভিজিটর আসে এদের ওয়েবসাইটে, 2 লক্ষর ওপর। তার মানে কি, তো এরা কি চাইলে কি পারতো না কোন একটা প্রোডাক্ট সেল করতে? তারা এই ফান্ডামেন্টালটা কেন রাখেনি? আপনাকে থিঙ্কিংটা এইভাবেই করতে হবে। আবার দেখেন যে এই ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে প্রোডাক্টটা মনে করেন যে সেল করতেছে, এই ওয়েবসাইটটা তারা প্রোডাক্টটা সেল করতেছে। তো এই ওয়েবসাইটটা প্রোডাক্ট সেল করতেছে, এই ওয়েবসাইটটা সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দিতেছে, কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতেছে না। তাহলে গোল অফ কি? এদের গোলটা হচ্ছে অন্য, এদের গোলটা প্রোডাক্ট সেল করা গোল না, আর এদের গোলটা হচ্ছে প্রোডাক্ট সেল করা। ইভেন এরা কিন্তু অনেক অ্যাডভার্টাইজিং করতেছে, কিন্তু এরা অ্যাডভার্টাইজিং ছাড়াই কিন্তু এই জায়গাতে আসছে। তার মানে কি, এদের কাছে প্রপার একটা ডেটা আছে, যে ডেটার কারণে আসছে। এখন দেখেন আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা আমাদের সবার প্রয়োজন। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা কিন্তু গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে কি কি ফ্যাক্টরগুলো আপনার না জানলে গুগলে আসলে আপনার ওয়েবসাইটটা কন্টেন্টটা র্যাঙ্ক হবে না, সেটা আপনি এটা সুন্দর করে একটা গাইডলাইন দেওয়া আছে। তো দেখেন এই জায়গাতে একটা জিনিস দেখেন যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের এটা লিখে আমি যখন সার্চ করলাম, গুগলের ওয়েবসাইট না এসে এই ওয়েবসাইটটা আসলো। আমি তো চাইলে এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা গুগল থেকে দেখতে পারতাম, কিন্তু এই ওয়েবসাইটটা সামনে আসলো। অথচ এই ওয়েবসাইটটা এত সুন্দর করে কন্টেন্ট লিখে দিয়েছে যে আপনি গুগলের যতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 100টা যে র্যাঙ্কিং ফ্যাক্টর, 200টা যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর সুন্দর করে এক্সপ্লেন করেছে যে কী করলে তোমার ওয়েবসাইটে কন্টেন্টটা র্যাঙ্ক হবে, কী করলে ওয়েবসাইটে কন্টেন্টটা র্যাঙ্ক হবে না, বা আপনার কন্টেন্টটা র্যাঙ্ক হবে না। এটু যেটা একটা গাইডলাইন, কিন্তু প্রপার যে গাইডলাইন এখানে দেওয়া আছে। এর বাইরে আর কিছু করার প্রয়োজন নাই। ইভেন আপনার গুগলের সাইট থেকেও আপনাকে ভিজিট করে আসতে হবে না। তার মানে কি, এই সাইটের মাধ্যমে কি করলো, এই সাইটের মাধ্যমে সে একটা কন্টেন্ট র্যাঙ্ক করিয়ে তার যে এজেন্সি বা তার যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আসছে, এবং তার যে গোল অফ দ্য সার্ভিস, সেই সার্ভিসটা সেল করতেছে। আমরা আবার প্রশ্নের পয়েন্টে চলে যাই, আমরা কি করতে চাইলাম? আমরা হচ্ছে ক্যাম্পেইন সেট করলে, যে একটা ক্লায়েন্টের $100 থেকে $1000 ডেইলি বাজেট, কিন্তু ট্রাস্ট ইস্যু আছে। তো এই ট্রাস্ট ইস্যু কীভাবে রিকভারি হবে? আপনি নিয়মিত যখন কন্টেন্ট নিয়মিত পাবলিশ করবেন, মানুষজন সার্চ আসবে, আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিং হবে, এবং কন্টেন্টের কোয়ালিটি থাকবে নট এআই, যে এআই লিখে দিয়েছে আপনি হ্যান্ড টাচ করা ছাড়াই পোস্ট করে দিয়েছেন। এটা হয় কোথায় কোথায় হয়? শুধু বাংলাদেশে হয়। হ্যাঁ, এই যে আপনি একটা কন্টেন্ট দিয়েছেন, মানুষ আপনাকে সাধুবাদ দিচ্ছে, ভাই ধন্যবাদ, আপনার কন্টেন্ট পড়ে আমি অনেক কিছু শিখলাম। কিন্তু আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে ক্লায়েন্ট হান্টিং বা আউটরিচ করা। সো ফর দ্যাট আপনাকে টার্গেট করতে হবে, এই সার্ভিসটা কাভার করার জন্য আপনাকে ট্রাস্টের যে প্রবলেমটা, ক্লায়েন্ট যেন আপনাকে স্ক্যামার না ভাবে বা কাজ দিতে এসে যেন না প্রবলেম করে, আপনাকে সেজন্য কি করতে হবে? আপনাকে ট্রাই করতে হবে প্রপার একটা ব্র্যান্ডিং যেন থাকুক। আমি যদি বলি যে আমি শিমুল রায়না, ওয়েববির ফাউন্ডার, একটা ক্লায়েন্টকেও যদি বলি, একটা ক্লায়েন্টকে যদি আমাদের এই ওয়েবসাইটটাই ধরা দিই বা আমাদের কমিউনিটি লিঙ্কটাই ধরা দিই, সে কিন্তু সহজে ট্রাস্ট করবে। তো আপনার থিঙ্কিং আপনি ট্রাই করেন যে আমি আসলে কীভাবে নেটওয়ার্কিং করতে হবে। প্রতিটা প্ল্যাটফর্ম আছে নেটওয়ার্কিং করার জন্য, প্ল্যাটফর্ম তো ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, শুধু তো এইগুলো না, আরও তো অনেক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলোকে আমাকে বের করতে হবে। যখন এইভাবে আমি বের করা শুরু করলাম, যখন এগুলো সব কিছু রিকভারি হয়ে গেলো, তখন কন্টিনিউয়াস প্রসেসে আমাকে মার্কেটিং কন্টেন্ট পোস্ট করতে হবে। নট অনলি কন্টেন্টের জিনিসটা হবে, যেমন ফাইবারে কি থাকে আপনি দেখবেন যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার। তার মানে কি, এই কন্টেন্টটা ইমপ্রেশন মানে দ্যাট মিনস আপনি 10,000 মানুষের কাছে পৌঁছালেন, ক্লিক পেলেন কয়টা? 10টা। এই ক্লিকের থেকে কয়টা অর্ডার পেয়েছেন? একটা ধরে নেন। তো 10,000 মানুষের কাছে পৌঁছানোর পরে তো আপনি 10টা ক্লিক পেয়েছেন। তো আপনার কন্টেন্ট আপনি যে নিয়মিত পোস্ট করতেছেন, মার্কেটিং করতেছেন, ইভেন কোনো একটা এজেন্সিতে আছেন, যাই করেন না কেন, আগে তো মানুষের কাছে পৌঁছাতে হবে, যেটাকে বলে আপনাদের ক্যাম্পেইনের ভাষায় অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসটা তো নিয়ে আসতে হবে, ইমপ্রেশনটা নিয়ে আসতে হবে। ইমপ্রেশন নিয়ে আসার পরে এরপর আপনি কি পাবেন? ক্লিক পাবেন। ক্লিক পাওয়ার পরে আপনাকে কি কনভার্ট করতে হবে? অর্ডারে কনভার্ট করতে হবে। সো ফর দ্যাট আপনাকে আগে এই জায়গা নিয়ে কাজ করতে হবে, এই জায়গা নিয়ে না। ভাই আমি কাজ পাই না, আমরা সবাই এটা নিয়ে কাজ করি, ভাই আমি কাজ পাই না গো, অর্ডার পাচ্ছি না গো, ভাই কাজ হচ্ছে না। আগে এই জায়গাতে কাজ করেন না কেন? যে আমার ইমপ্রেশন আগে আসুক। আমার ইমপ্রেশন নাই, কিভাবে আমি থিঙ্কিং করি যে আমার অর্ডার আসবে? আমি নিয়মিত পোস্ট করি না, প্রপার ওয়েতে মার্কেটিং করি না, কিভাবে আমি থিঙ্কিং করি যে আমার ক্লায়েন্ট পাবো? সো আমাকে ট্রাই করতে হবে কি, এই জায়গা নিয়ে কাজ করতে হবে। এই জায়গা রিকভারি করার পরে এই জায়গা নিয়ে কাজ করতে হবে, যে 10টা ক্লিক আসলো, একটা অর্ডার আসলো না কেন? আমাকে ক্লিকের কারণটা কি? এই কারণগুলো, রিজনগুলো খুঁজে স্টেপ বাই স্টেপ
স্টেপ বাই স্টেপ আপনাকে এগুলো রিকভারি করতে হবে, দেন আপনি থিঙ্কিং করবেন ভাই আমি অর্ডার পাবো। তার আগে মার্কেটিংয়ের আপনার কাজে লাগবে না। আচ্ছা, ছোট করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন যে ভাই প্রশ্ন করেছিলেন। ভাইয়া, হ্যাঁ। এই যে ব্র্যান্ডিং করানোর জন্য যতটুকু পারি নিজের চেষ্টায় পোস্টার ডিজাইন করতেছি, কন্টেন্টে রিটাচ করতেছি, এআই দিয়েই তো জেনারেট করতেছি, বাট রিটাচ করতেছি ওকে। যতটুকু নিজের আয়ত্তে পারতেছি, বাট রিচটা হচ্ছে না। রিচটা আপনি যে এখন বললেন না, রিচ হতে হবে, ইমপ্রেশন হতে হবে, এই ইমপ্রেশনটা পাচ্ছি না। হুম। এটার পিছনের কারণ অ্যানালাইসিস করতেছি, বাট এখনো খুঁজে বের করে উঠতে পারলাম না। ওকে, ভালো একটা পয়েন্ট বলছেন সেতু দাশগুপ্ত ভাই। আবার চলে আসেন, আমরা আবার কোথায় চলে যাই, আমরা আবার ঠিক ওই স্ক্রিন ইয়েতে চলে যাই। এখন দেখেন, আমরা সবাই কিন্তু ফাইবার সম্পর্কে অবগত আছি বা ফাইবারে অ্যাকাউন্ট আছে। আপনি যখন রিচ বা ইমপ্রেশন বা এই জিনিসটা যখন আসবে না, তখন কাজটা কি আপনার বলেন? ফাইবারের ক্ষেত্রে বলেন কি হয়? ফাইবারের ক্ষেত্রে কি হয়, আমার ইমপ্রেশন আসছে না, আমি হয়তো বা সঠিক কিওয়ার্ড রিসার্চটা করিনি। এখন বলতে পারেন ভাই আমি তো এসিও তো করিনি, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব কেন? ভাই আপনার টাইটেলে কোনো কিওয়ার্ড নাই। আপনি ফাইবারের জন্য যদি একটা গিগ দেন, তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে গিগ দিতে হবে। গিগে যদি টাইটেলে, যে গিগের টাইটেল দিয়ে আমি সার্চ করব, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সেই কিওয়ার্ডটা যদি আমি গিগে না রাখি, আমার মন মতন যদি কন্টেন্ট লিখি, তাহলে কি আমার গিগ বা আমার এটা কি ইমপ্রেশন পাবে? কন্টেন্টটা ইমপ্রেশন পাবে? এখানে না, পাবে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনি বলতেছেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর 101টা সাপোজ ধরে নেন। এখন সবাই বলছে যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনি বলতেছেন যে 101টা। হ্যাঁ, আপনি এখান থেকে কিছু ইমপ্রেশন পাবেন যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এই এতটুকুর জন্য একটা রেজাল্ট পেলেন, কিন্তু এই 101টার জন্য আর পাচ্ছেন না কো। এটা হতে পারে দুইভাবে কাজে লাগাতে পারেন। যদি এটা নেগেটিভ মার্কেটিং করেন, যে হ্যাঁ সবাই তো এটা নিয়ে করতেছে, আমি এটা নিয়ে ট্রাই করলাম, এখানে মানুষ ইমপ্রেশন আসবে। কিভাবে? মানুষ জানার আগ্রহ থেকে এখানে আসবে, সবাই দিচ্ছে 200, আমি 100। তো আপনাকে কন্টেন্ট লেখার ক্ষেত্রে যে স্পেসিফিক কন্টেন্ট লিখছেন, সেটা ফাইবার হোক বা আদার্স কোনো প্ল্যাটফর্ম হোক, আপনাকে থিঙ্কিং করতে হবে যে এটার সার্চ রেজাল্ট বা কিওয়ার্ডের সার্চ রেজাল্ট আছে কিনা। বাংলাদেশে যে কেউ যারা এসইও করে, আপনি যদি বলেন যে ভাই আমি এই নিশ বা এই কিওয়ার্ডের উপর আমি 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, তাকে 200টা টাকা দেন না রে ভাই। আপনার তো টার্গেট গুগলে কন্টেন্টটাকে র্যাঙ্ক করানো, সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করো। 200টা টাকা দিয়ে আপনি তাকে দিয়ে বলেন যে ভাই আমাকে কিওয়ার্ড রিসার্চটা করে দেন, ও খুশি, আপনিও খুশি। কারণ আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন, সেই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড নাই। কিওয়ার্ড দ্যাট মিনস বলতেছি, ধরে নেন ফাইবার দিয়ে বোঝায়, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আমি ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পরে ওকে, ফাইবারে আসার পরে আমরা কি করি, এই যে এখানে আসলাম, আসার পরে ধরে নেন এসিওতে 2টা সার্ভিস আছে, এসিও কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। ধরে নেন KGR যখন আমি লিখলাম, দেখেন আমি লিখার সাথে আমার রিলেভেন্ট যে কিওয়ার্ডটা আমি চাচ্ছি সেটা কিন্তু পপ আপ হচ্ছে। অ্যাজ এ ক্লায়েন্ট বা যে ফাইবার আপনাকে অর্ডার করবে, সে কিন্তু এইভাবে স্পেসিফিকভাবে রিলেভেন্টেই কিন্তু ট্রাই করে, বা আমরাও কিন্তু সার্চ করতে গিয়ে দেখি যে রিলেভেন্ট যে লেখাটা আছে ওটাতেই আমরা কিন্তু ট্রাই করি। সো আমি যখন এই কিওয়ার্ডে ট্রাই করতেছি, দেখেন এই কিওয়ার্ডে কয়টা গিগ আছে, তার মানে 1300+ গিগ আছে, মানে এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট আছে কি 1300+, ধরেন গিগের থিঙ্কিংয়ে। তো আমি যে কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখছি, সেটা এসইওর ভাষায় আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে আসলে কয়টা কিওয়ার্ড আছে বা কত সার্চ ভলিউম আছে, বা এটার ক্লিক থ্রু রেটটা ওই কান্ট্রিতে কেমন। আমি এমন কিওয়ার্ড নিয়ে কাজ করছি, সেই কিওয়ার্ডের সার্চ ইঞ্জিন রেজাল্ট বা ভিজিবিলিটি বাংলাদেশের জন্য খুবই ভালো, কিন্তু ইউএস এর ক্ষেত্রে খুবই খারাপ, বা এটার কোনো রেজাল্ট নাই বা সার্চ ইঞ্জিনে কোনো ট্রাফিক নাই ইউএস এর মার্কেটে। সো ফর দ্যাট ওটা নিয়ে ট্রাই করলে তার কাজ হবে না। আমি এখন এই কেজিআর কিওয়ার্ড লিখেছি, কেজিআর কিওয়ার্ড রিসার্চ ইউএসএ এজেন্সি ফর মি। আপনি কি মনে হয় এভাবেও একটা রেজাল্ট আসছে? তার মানে কি এটা কি কিওয়ার্ড? অবশ্যই না। এটা তো রেজাল্ট আসছে, কিন্তু এটা কি কিওয়ার্ড? এভাবে কি মানুষ সার্চ করবে আপনাকে ফাইবারে এসে? আপনাকে ট্রাই করতে হবে আগে রিলেভেন্ট কিওয়ার্ডে আপনাকে ফোকাস দেওয়া, যে কিওয়ার্ডগুলো অলমোস্ট ফাইবারে সার্চ রেজাল্টে আছে। তো আমি আসলে যেটা ইচ্ছা সেটাই লিখে সার্চ করি না কেন, দেখবেন যে আমাকে দিচ্ছে রেজাল্ট।
আমাকে রেজাল্ট দিচ্ছেই, এইভাবে লিখেছি এইভাবে রেজাল্ট দিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আসলে যে এই কিওয়ার্ডে যে ওয়েবসাইটটা আসছে, আগে দেখতে হবে, জানতে হবে যে এই কিওয়ার্ডে সার্চ ইঞ্জিনের রেজাল্ট কত। এটা যখন একজন এসইও স্পেশালিস্ট সেমরাশ বা এয়ারিপস বা মোজে যখন দিবে, তখন কিন্তু ফিল করতে পারে, বুঝতে পারবে। তো মার্কেটিং নট অনলি শুধুমাত্র আপনাকে একটা দুইটা প্ল্যাটফর্ম নিয়েই আপনাকে জানতে হবে। হ্যাঁ, জানার জায়গা থেকে আপনি জানবেন যে ফাইবারে আমরা হচ্ছে কি সার্ভিসটা দিই, হাই ডিমান্ড বা হাই টিকিট, যে কথাটা বলি, হাই টিকিট না, হাই ডিমান্ড, হাই ভ্যালু যে সার্ভিসটা আমরা দিই। যে আমরা কখনো ফাইবারে এসে কিন্তু বলবো না যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফেসবুক পেজ ক্রিয়েশন, এই সার্ভিসটা খুব কম দিই। আমরা কোনটাতে ফোকাস করি? অ্যাডভার্টাইজিংয়ে। কারণ এখানে ট্রাস্ট ইস্যু নাই, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে ট্রাস্ট ইস্যু আছে। সো ট্রাস্ট ইস্যু রিকভারি করার জন্য আপনাকে ফোকাসটা রাখতে হবে স্টেপ বাই স্টেপ। এই যে প্রতিটা ধাপ আপনাদেরকে এক্সপ্লেন করলাম, দেখেন যে প্রতিটা ধাপ খুব সহজে বলতেছি, কিন্তু এই ধাপগুলো পার করতে হলে আপনাকে মিনিমাম যে কথাটা বললাম 10 ঘন্টা জার্নি। তার মানে 10 ঘন্টা জার্নি কেন বললাম? যে ভাই এইগুলো করতে আপনার সময় লাগবে, কিন্তু যখন আপনি মার্কেটিং করবেন তখন বেশি সময় লাগবে না। কারণ একটা নাম্বার পেলে আমরা মেসেজ করি বা একটা নাম্বার পেলে কমিউনিকেশন করি, এটা মার্কেটিং না। মার্কেটিংটা হচ্ছে প্রপার ওয়েতে আমাকে নিশ সিলেকশন করতে হবে, যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, আমি বললাম সিজনাল। এবার গুগল ট্রেন্ডসে গিয়ে সার্চ ইঞ্জিনের রেজাল্ট ভিজিবিলিটি দেখতে হবে। এই যে প্রপার যে আউটলাইনটা, এই আউটলাইনটা যখন আমি রিকভারি করতে পারবো, তখন আমার মার্কেটিং প্রসেসটাও সহজ হবে এবং আউটরিচ করার ক্ষেত্রে আমি রেসপন্স থেকে শুরু করে আমি প্রপার ওয়েতে বলতে পারবো, যে আমি ফিল করতে পারবো যে হ্যাঁ আমি প্রপার ওয়েতে আগাচ্ছি। এবার আসুক আর না আসুক এটা পরের বিষয়, কিন্তু আমার আগানোটাই ভুল। আমরা ইউএসএ খালি গ্রুপে গিয়ে পোস্ট করতেছি, এখানে পোস্ট করতেছি, অথচ আপনার কোনো ব্র্যান্ডিং নাই। আমি যে কিওয়ার্ড নিয়ে পোস্ট করতেছি এটা বাংলাদেশে কিওয়ার্ড, ওই দেশের কোনো সার্চ ইঞ্জিনের রেজাল্ট নাই বা ওইটার কোনো ট্রাফিক নাই। তো ওই কন্টেন্ট কীভাবে রিচ হবে? ওই কন্টেন্ট কীভাবে রিচ হবে আমাকে বলেন। তো আমাকে সব ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে আমাকে জানতে হবে, একজন বিজনেস ডেভেলপমেন্ট অথবা আপনার নিজের বিজনেসটা। কারণ আপনি একজন সেলস পারসন, মানে আপনি তো কোনো একটা সার্ভিস সেল করতেছেন। সেলস করতে হলে নট অনলি কিওয়ার্ড রিসার্চ, অ্যাডভার্টাইজিংয়ে ফোকাস করতে হবে, সব জায়গাতেই ফোকাস করতে হবে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজ, ইউটিউব ম্যানেজ করতে হবে, ইভেন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কন্টেন্টের উপর ফোকাস রাখতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্টকেও ট্রাই করতে হবে, কম্পিটিটর রিসার্চও করতে হবে। দ্যাট মিনস পুরো ফান্ডামেন্টাল যা যখন কভার হবে তখন আউটরিচ করা সহজ হবে। খুব সহজে বোঝালাম, কিন্তু এটা সহজে বোঝানোর জিনিস না। এটা হয়তো আমি বললাম তো যে এটা ওই 37 মিনিটে কথা বললাম, আমি তো বললাম যে এটা মিনিমাম 10 ঘন্টা কথা বললে এই টপিক শেষ হবে না। একটা স্পেসিফিক নিশের উপর, এই নিশটাকে আরও রিসার্চ করতে হবে, কিভাবে আসলে ফাইন্ড আউট করবো তারা বিজনেসটা কবে থেকে শুরু করছে, ক্লায়েন্টের মেসেজটাকে কাস্টমাইজেশন করব, নট অনলি আমি সেলস ক্যাম্পেইন করব যে আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি এতদিন ধরে 7 বছর 8 বছর ধরে আমি আউটরিচ মার্কেটিং করি, এই ঘটনা, বেস্ট ট্রিগার্স ফারুক আনসারি। এটা বাদ দিতে হবে এখন বর্তমানে। সবাই তো এটাই করে, এটাই করে তো রেসপন্স পাচ্ছে না। আমিও যদি এই পথে আগাই তাহলে তো আমিও রেসপন্স পাবো না, এটাই তো স্বাভাবিক। আপনি থিঙ্কিং করেন আউটরিচ করার ক্ষেত্রে কী করা যায়। আমি যদি বলি ডাইরেক্ট, হাই তোমার নাম এমো, হাই লরিন্ডা মার্টিনিস, হাউ আর ইউ, ও ভাববে যে কীভাবে আমার নাম জানলো। আই হোপ ইউ আর নো অ্যাবাউট ইউর বিজনেস। তারপর সুন্দর করে বিজনেস সম্পর্কে একটু একটু ডিটেলসে একটু আলোচনা করলাম যে তুমি 7 বছর যাবত এই বিজনেসটা তো করতেছো ভালোই, কিন্তু ইউটিউবের উপর ফোকাসটা তোমার কমে গেছে। এই যে একটা হুক পয়েন্ট দিলাম, আর এই যে বললাম 7 বছর, আইজাতে বললাম যে লরিন্ডা মার্টিনিস, এটা কিভাবে বের করলাম, এইগুলোই ফাইন্ড আউট করতে হবে ভাইয়া। ওই সিও তারপর ওনার লিখে ফাইন্ড আউট করার দিন শেষ। কারণ প্রত্যেকটা সিওর নিশ বিজনেস ক্যাটাগরি এক না। ধরে নেন আমি ফাউন্ডার ওয়াইএফবির, মানে আমি ওনার, সবাই কি ওই ফ্রিল্যান্সিং কমিউনিটির ওনার আছে এখানে? নাই তো। কেউ থাকতে পারে ই কমার্স বিজনেস থাকতে পারে, কারো থাকতে পারে লক স্মিথ বিজনেস, কারো থাকতে পারে শপিফাই ড্রপ শিপিং বিজনেস, সবাই তো ওনার, কিন্তু বিজনেস ক্যাটাগরিটা আলাদা হয়ে গেল। তাহলে আমাদের টেমপ্লেটটাও আলাদা করতে হবে। তো ভুলটা এই জায়গাতে, এইগুলো ভুল করা যাবে না। যতটুকু বোঝালাম ক্লাসটা ইনশাল্লাহ আপলোড করা ট্রাই করব। তো শুরু থেকে যারা ক্লাসে ছিলেন আই হোপ বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে ক্লাসটা আবার রিপিট দেখবেন, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা ফারুক আনসারি ভাই, আপনি আগে বলেন যে আপনি সমস্যার সমাধান পেয়েছেন কিনা। মোটামুটি সমাধান তো নাই, মানে বুঝতে পেরেছেন কিনা তাই বলেন, তাইলেই হবে। জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আরেকবার ক্লাসের ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে বিষয়টা। থিঙ্কিংটা তবে এরকম যে ভাবে প্রসেসটা রাখতে হবে। দেখাইলেন ভাই, এটা আমার কন্টিনিউ করতে একটু সময় লাগবে ভাইয়া। 100%। আমি তো বললাম যে এই প্রসেসটা ডেভেলপমেন্ট করতে আপনি 3 মাস সময় নেন, সমস্যা নাই।
100টা মানুষজনকে মেসেজ পাঠিয়ে যে লাভ হবে না, 10টা মানুষকে টার্গেট ওয়েতে মেসেজ পাঠিয়ে তার চেয়ে বেশি বেনিফিট করতে পারবেন। তো আমাদের ওই যে নিশের যে কথাটা বললাম, আমরা হুটহাট খালি একজন মানুষকে মেসেজ করছি, লিড বের করতেছি, এটা কেন? এটা তো সবাই করতেছে এখন, সবাই করে এটাতে ফেল ডাউন হচ্ছে। আমিও যদি ওই রাস্তাতে যাই তাহলে তো আমিও তো ফেল ডাউন হতে পারি। আমাকে রিপ্লেস করার মতন ক্ষমতা আপনার বা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। একজন মানুষকে নট অনলি আপনি মেসেজ করছেন, আমার মতন আরও অনেক মার্কেটার মেসেজ করতেছে। সো সবার কাছে যেন আমি যেন টপ নচ মেসেজটা দিতে পারি বা টেমপ্লেটটা সাজাতে পারি, সেই দিকে আমাকে ফোকাস রাখতে হবে। নট আমি খালি হাই হ্যালো দিয়ে শুরু করলাম, কেমন আছো, তুমি কি করছো, আমি 7 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো 2020-22-এ করে আসছেন, এগুলো বাদ দিতে হবে। আমি যে ব্যবসা বা বিজনেস ওনারের সাথে কাজ করছি বা যে ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমাকে ট্রাই করতে হবে তার যেন ডেভেলপমেন্ট হোক। তার ব্যবসা যদি উন্নতি না হয়, আমাকে টাকা দিবে কই থেকে ভাই? আমাকে টাকা দিবে কই থেকে? বা আপনি টাকা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তো? করবেন যে আমাকে ঠিকই টাকা দিচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে, কিন্তু রেজাল্ট এনে দিতে পারছি না। এটা আমার সবার কমন কোশ্চেন। সবাই অলোভনীয় অফার দেয় মাঝে মধ্যে যে তুমি আমার ক্যাম্পেইন করে দাও, এই করে দাও, সে করে, আমরা লাফালাফি শুরু করে দিই যে হ্যাঁ আমি ক্যাম্পেইনে কাজ পেয়েছি। ক্যাম্পেইনে কাজ পেলে তো হবে না, আপনাকে রেজাল্ট এনে দিতে হবে যেন ওনার যেন ডেভেলপমেন্ট হয়। এই স্ক্রিনশট দিয়ে সহ আপনি পোস্ট করেন, ভালো কাজে লাগবে। ক্যাম্পেইনে কাজ পেয়েছি এটা বলে দরকার নাই, এটা বললে মানুষ হাসবে। এখন কেন হাসবে? কারণ সবাই ক্যাম্পেইনে কাজ করতেছে। আপনারা, আমার দরকার রেজাল্ট। বিজনেস ওনার স্যাটিসফ্যাকশন কি, সে কি আসলে আমার কাজের জন্য স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড, এটা আমাকে নিয়ে কাজ করতে হবে। যখন আমি এটা নিয়ে কাজ করব, তখন দেখবেন যে সহজে আপনি লং টার্ম ধরে কাজ করতে পারছেন এবং ক্লায়েন্টেও স্যাটিসফাইডভাবে আদার সার্ভিসটাও দিতে পারছেন। এজেন্সিতে কেন কাজ করে মানুষজন, বা এজেন্সিতে আপনি যখন হায়ারিং পোস্টের মাধ্যমে যখন ইনক্লুড হব, তারা কিভাবে কাজ করে, ভালো করে দেখবেন যে টিম ওয়ার্ক কাজ করছে, এই কাজ সেই কাজ, সব কাজের প্ল্যাটফর্মে লোকজন আছে। এজেন্সি কেন কাজ নিচ্ছে, খালি থিঙ্কিং করেন। এজেন্সি সব ধরনের কাজের সার্ভিস দিচ্ছে, আপনিও লুক লাইক এজেন্সির মতন সার্ভিস দেওয়ার ট্রাই করেন না কেন? ভাই আমি ইউটিউবে এসেও কিছুই জানি না, ইউটিউবে এসেও জানতে আপনাকে আহামরি পরিশ্রম করা লাগবে না। আপনি ইউটিউবে 2-3টা ভিডিও দেখলে প্রপার ওয়েতে আপনি ইউটিউবে এসেও কাভার করে ফেলতে পারবেন, যদি অ্যাজ এ প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার মাথায় থাকে বা আপনার স্কিল ডেভেলপমেন্টের উপর যেন ফোকাস থাকে। আপনাকে তো ক্লায়েন্টও বলবে না যে আমার সামনে তুমি কাজ করে দাও, ক্লায়েন্ট কি কখনো বলবে? কাজটা নিয়ে আসেন, নিয়ে আসার পর শিমুল ভাই আপনি তো ইউটিউবে এসে করেন, আমি তো একটা কাজ পেয়েছি, নেন। অথবা আপনি নিজেই পোস্ট করেন যে ইউটিউবে এসে একটা কাজ পেয়েছি, $500 আমি $100 দিতে যাচ্ছি। দেখবেন যে আপনার নিজের পোস্টে যদি 10টা কমেন্ট পড়ে, ওই পোস্টে দেখবেন যে 100টা কমেন্ট পড়েছে। কারণ আমরা কাজ নিয়ে আসতে পারি না। আপনাকে ফোকাস রাখতে হবে যেন আমি যেন ওই কাতারে না পড়ি। আমি 2-4টা এক্সট্রা কাজ নিয়ে আসি না কেন? আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন, অ্যাডভার্টাইজিং সে কেসের কাজ আপনাকে দিতে পারে না, বলতে পারে না, ডিসকাস করতে পারে না আপনার সাথে, তখন আপনি কি করবেন? আমি তো পারি না, আমাকে স্কিপ করো। ও যখন আরেকজনকে খুঁজবে, ও তখন কিন্তু আপনাকে স্কিপ করার চান্স থাকবে। আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমার টিমের লোক আছে, তুমি বুঝে দাও কি কি করতে হবে, আমি কথা বলতেছি। ওই ক্যাপাবিলিটিটা, ওই কনফিডেন্সটা মিটিংয়ের মধ্যে থাকলেই এনাফ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? প্রশ্ন না করলে তো সমাধান পাবেন না, মনের মধ্যে যে প্রশ্নই আসুক না কেন বলেন, সমস্যা নেই। এর গিকটা রিসার্চ করেছি, দেন হচ্ছে আমি সব কিছু ঠিকঠাক মতন দিয়েছি। এরপর আপনাকে তো বসেই থাকতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে এটা না, আপনি মেসেজ করার আগে আপনাকে 10বার রিসার্চ করতে হবে যে কেন মেসেজ করছি, কী জন্য মেসেজ করছি, এই ক্লায়েন্টের কী প্রয়োজন, সে ক্লায়েন্টের নামটা কি, তার ব্যবসার কম্পিটিটর কারা, তারা কিভাবে করতেছে, এটা আগে রিসার্চ করতে হবে একটা নিশ সিলেকশনের জন্য। কিন্তু আমরা তো উইদাউট নিশ সিলেকশন আমরা যাচ্ছি, লিড বেট করছি, মেসেজ করতেছি, দ্যাটস এনাফ। ওই 8-10টা নিশের মধ্যে আমি আপনি ধাক্কাধাক্কি করতেছি, মারামারি করতেছি। কিন্তু অথচ গুগল বিজনেস প্রোফাইলে দেখেন হাজার হাজার নিশ, হাজার বলেছি আমি, তো 8-10টার মধ্যে আমরা পড়ে আছি, হাজার হাজার নিশ আছে। আপনি গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটিকে বলেন যে হাউ মাস গুগল বিজনেস প্রোফাইল লিস্ট, বিজনেস প্রোফাইল ক্যাটাগরি ইন গুগল,
ওটা লিখে সার্চ করেন, দেখেন যে আপনাকে লিস্ট সুন্দর করে দিয়ে দিবে। ইভেন ওয়েববিতেও এর আগে দেওয়া আছে 3900+ বিজনেস ক্যাটাগরির নাম দেওয়া আছে, নিশের নাম দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে তো আমি আপনাকে বলেছিলাম যে আমি এখনো মানে শিখতেছি, 5 মাস যাবত এখনো লার্নিং কোর্সের মধ্যে আছে। জি জি ভাইয়া বলেন ভাইয়া। মানে যেটা আর কি, প্রশ্নটা হচ্ছে মানে এখন তো দেখা যায় বাংলাদেশেও প্রচুর লোকাল ক্লায়েন্ট পাওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় মানে তারা যে আসে, মানে তারা তাদের মানে সার্ভিস চার্জটা খুব কম দিতে চায়। সেক্ষেত্রে মানে মানে ওদের থেকে প্রফিটেবল সার্ভিসটা কিভাবে নেওয়া যায়, কিন্তু কাজ তো প্রচুর করতে হয় তাদের। আবার মেসেজ পর্যাপ্ত না আসলে, ওয়েবসাইট পারচেজ পর্যাপ্ত না আসলে প্রচুর প্যারাদায়ক বিষয়টা তো বুঝেনি বিষয় মানে বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন তো দেখেন, এটার একটা জি জি পয়েন্টটা সুন্দর পয়েন্ট বলছেন। মার্কেটেও দেখেন যে কেউ একজন $5 সার্ভিস দিচ্ছে, কেউ একজন $50 সার্ভিস দিচ্ছে, দিচ্ছে না? প্রতিটা জায়গাতে কিন্তু আছে, এই ডিফারেন্সটা আছে, এবং এটার একটা স্ট্রেসেও কিন্তু পড়তেছে কি আমাদের মতন মার্কেটারের উপর স্ট্রেস পড়তেছে, যে আমি প্রিভিয়াস তো ভাই $500 সার্ভিস চার্জ দিয়ে কাজ করে নিয়েছি, আপনি করতেছেন না কেন, বা আপনি করবেন না কেন? তখন আপনি হাতে কাজ নাই, তখন হয়তো বা বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে ভাই আমিও করবো, সমস্যা নাই। এই যে সমস্যা নাই, আপনি যদি আমাকে বলেন যে শিমুল ভাই একটা ওয়েবসাইট এসইও করার জন্য কয় টাকা চার্জ করবেন, ধরেন আমি বলছি যে 10,000 টাকা, কিন্তু সামহাও কে একজন এখানে স্পেশালিস্ট আছে, এসইও স্পেশালিস্ট, সে বলছে ভাই আমি 2,000 টাকা তো করে দিতে পারবো। এই দুটা মানুষের মধ্যে আপনাকে পার্থক্য বা এই ডিফারেন্সটা খুঁজতে হবে। কারণ আমার কাছে অনেক কাজ আছে, আমি কোয়ালিটি কাজ প্রোভাইড করি, এই জন্য আমার সার্ভিস চার্জটা বেশি। তো আপনি কাজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে এক্সপ্লেন করতে হবে, আপনাকে যুক্তি দেখাইতে হবে, আপনাকে কথা বলতে হবে। আপনি ক্লায়েন্ট আপনাকে বললো ভাই ক্যাম্পেইন করতে হবে, সেলস ক্যাম্পেইন, এই সে হাবড়ি রাবড়ি, অথচ আপনি ওই ক্যাম্পেইনের কথা শুনে বা কাজের কথা শুনে আপনি খুব অস্থির হয়ে পড়েছেন যে আমি কাজটা নিব। এটা থেকে দূরে থাকতে হবে আগে। সেম প্রোডাক্টটা দ্বারা সেল করছে 200 টাকায়, আপনাকে যে বিজনেস ওনার আপনাকে নক দিয়েছে, যে বাংলাদেশি ক্লায়েন্ট নক দিয়েছে, সে বিক্রি করবে ক্যাম্পেইন করে 2,000 টাকায়। আপনি হাজার হাজার ডলার এবং হাজার হাজার স্ট্র্যাটেজি যদিও খাটান, কাজে লাগাতে পারবেন? মানুষ তো 10 টাকার প্রোডাক্ট কিনতে গেলেও তো রিভিউ খুঁজে যে কোন জায়গায় কোন প্রোডাক্টটা ভালো আছে। মানুষ দারাজের মতন প্ল্যাটফর্ম বা ই কমার্স যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো কিন্তু রিসার্চ করে যে এই প্রোডাক্টটা আমি কোন পেজে গেলে ভালো পাবো। তো আপনারও থিঙ্কিংটা এরকম রাখতে হবে যে কে কিভাবে কাজ করলো ওই দিকে ফোকাস দেওয়া যাবে না। ভাই আপনি আমার সাথে মিটিংয়ে আসছেন, কাজে আসছেন, আপনার জায়গা থেকে আপনি পয়েন্টগুলো বলেন, দেন আমি নোট করি, দেন আমি আমার জায়গা থেকে আমার পয়েন্টগুলো এক্সপ্লেন করে আমি কিভাবে কাজ করব। এরপর যদি আপনার ভালো লাগে, আমার সার্ভিস চার্জ ঠিক এরকম থাকবে। এটা ডিপেন্ড করবে আপনার কথা বলার ধরনের উপর। বললাম তো যে আমি 10,000 টাকায় কাজ করে দিতে পারতেছি না গো আপনাকে, কিন্তু অন্য পার্সন 2,000 টাকায় সে কাজ করে দিচ্ছে, তাহলে ওই ব্যক্তি এবং আমার মধ্যে ডিফারেন্সটা আপনাকে বের করতে হবে। কেন শিমুল ভাই করলো না 10,000 টাকায়, আরেকজন 2,000 টাকায় কেন করলো? এই ডিফারেন্সটা আপনি নিজেই বের করেন, তখন সহজে বের করতে পারবেন। তো আমাকে থিঙ্কিং রাখতে হবে নট অনলি সার্ভিস চার্জ, আমি যখন সুন্দর করে আমার সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবো যে অ্যাজ এ বিজনেস ওনারের কাছে বা ক্লায়েন্টের কাছে, যে ভাইয়া ভালো কি মন্দ আমি এইভাবে কাজ করি, এইভাবে কাজ করি, ক্যাম্পেইনে যা বাজেট যাবে, যা খরচ যাবে, এটা আপনি বেয়ার করবেন, আমার সার্ভিস চার্জ পার ক্যাম্পেইন প্রতি 500 টাকা দিতে হবে। কে কীভাবে কাজ করলো আমি জানি না, কিন্তু আমি এইভাবে কাজ করি। আপনি কাজ নেওয়ার পরে যদি ওই ইতস্তবোধ করেন, তার সাথে বক বক করেন, এটাও একটা বোকামি। আপনার কাজ নেওয়ার আগে রিকমেন্ড বুঝে কাজ নিতে হবে। আমি বললাম ভাই ক্যাম্পেইনের কাজ করেন, দ্যাটস এনাফ। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আমি থাকলে আপনার সীমাবদ্ধ থাকা যাবে না। আপনাকে আরও এক্সপ্লেন করতে হবে সহজ ভাষায় যে কী কী কাজ করতে হবে ভাইয়া ক্যাম্পেইনে। শিমুল ভাই আপনি অ্যাওয়ারনেস করবেন নাকি সেলস ক্যাম্পেইন করবেন নাকি কীভাবে করবেন? আপনার বাজেট কত? মান্থলি একটা বাজেট বলেন। সেলস আনতে হলে অবশ্যই আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের ডেকোরেশন ঠিক রাখতে হবে। আপনার পেজের লাইকস নাই, ফলোয়ার নাই, রিভিউ নাই, এই পেজে যদি আমি সেলস ক্যাম্পেইন করি ভালো রেজাল্ট কখনোই আনা পসিবল না। আমি যখন অনেস্ট কথা বলবো, আমার সে কাজ করাক আর না করাক, আল্লাহ পাক আমাকে রিজিকের বরকত দান করবে। সো আমাকে ট্রাই করতে হবে সততার সাথে কথাগুলো বলার। আমি তো এখানে কোনো কথায় তো ওই কিছু হিডেন রেখে তো বলছি না, আমি যেভাবে কাজ করি সেটাই আমি আপনাকে তুলে ধরছি, দ্যাটস এনাফ। তো
তো আমাকে কাজ নেওয়ার আগে রিকমেন্ড বুঝে করতে হবে, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে যারা কাজ করেন খুব সতর্কভাবে বুঝে করতে হবে। দেখবেন যে অনেক ক্লায়েন্ট আছে কি সেলস ক্যাম্পেইন দিয়েছেন, রেজাল্ট আসেনি, ভালো আসেনি, আপনার কাজ ক্যান্সেল, টাকাও দেয়নি কো, অনেক হচ্ছে কিন্তু। তো ভুল তো আমি ক্লায়েন্টের বলবো না। আমাকে যদি এরকম লেখা থাকতো দলিল দস্তক্ষেপে যে ভাই আমি এইভাবে এইভাবে কাজ করবো, সেলসের কোনো গ্যারান্টি নাই, সে তো আমাকে প্রশ্ন করতে পারতো না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টার্গেট বা সর্বোচ্চ আমি ওয়েতে আমি ফাইন্ড আউট করব। বাংলাদেশে ধরেন যে অনেক প্রতিষ্ঠান আছে, ধরে নেন অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে, সেম প্রোডাক্ট রায়ান্সে বিক্রি করছে 1500 টাকায়, সেম প্রোডাক্ট লোকাল মার্কেটের দোকানে বিক্রি করছে 500 টাকায়, তাহলে ডিফারেন্স কোথায়? ওর যে ব্র্যান্ড ভ্যালু সেটার জন্য শুধু ডিফারেন্স, অবশ্যই প্রোডাক্টও তো ডিফারেন্স থাকতে পারে, এটা আপনাকে রিসার্চ করতে হবে। আমি প্রোডাক্ট দেখেই বা পেজ দেখেই যে লেগে পড়বো, কাজে নেমে পড়বো, বিষয়টা এমন না। আমাকে দেখে শুনে, কারণ ওই প্রোডাক্ট আপনি সেলস করতেছেন, সেল করার পরে আপনি একটা ক্যাম্পেইন সেট করে যদি রিয়েক্ট পরে ক্লায়েন্ট আপনাকেও মারিয়া মারা শুরু করবে যে কেমন তুমি ক্যাম্পেইন সেট করছো, আমার ক্যাম্পেইনে পড়তেছে, তার মানে স্ট্র্যাটেজি আপনার ভুল আছে। যদি প্রিভিয়াস শুরু থেকে থাকতেন, এই যে জিনিসগুলো দেখালাম স্ক্রিন শেয়ার করে, ওটা এই ক্লাসটা রেকর্ড আমি পাবলিশ করে দেবো, আর একটু খেয়াল করবেন, তাহলে এই প্রশ্নগুলো এই জিনিসগুলো আরও ভালো ডিপলি বুঝতে পারবেন। ভাইয়া আহমেদ সিরাজ ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যাঁ রকিব ভাই বলেন, আপনার কোশ্চেন নিয়ে আজকের সেশনটা শেষ করব। আসসালামু আলাইকুম, শিমুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আন্তরিকভাবে দুঃখিত লেট জয়েন হওয়ার কারণে, কারণ একটু অসুস্থ, তো তার কারণে লেট। সমস্যা নাই, ক্লাস রেকর্ডটা করেছি, ক্লাস রেকর্ডটা ইনশাল্লাহ আজকে পাবলিশও করব, দেখে নেবেন শুরু থেকে, তাহলে হয়ে যাবে। জি, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। বলছিলাম ভাইয়া, মানে ক্লায়েন্ট আউটরিচ যেটা জিনিসটা ভাইয়া, অনেকেই বলে এবং বলতেছে যে ক্লায়েন্ট আউটরিচ করার ক্ষেত্রে যে ক্লায়েন্টের যে পেইন পয়েন্টটা সেটা আমাকে ধরতে হবে, কিন্তু একটা ক্লায়েন্টের পেইন পয়েন্ট তো দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে বললে তারা, বর্তমানে যে ক্লায়েন্টরা তারা নিজেরাই কিন্তু সলভ করে ফেলে ম্যাক্সিমাম, হোক সেটা বাংলাদেশি এবং বাহিরের কান্ট্রিতে। তো আমি বিগত মনে করেন যে প্রায় 17-18 দিনে 400 থেকে 500 ক্লায়েন্ট আউটরিচ করছি। তো ভালো কোয়ালিটিফুল মেসেজ বলেন, ইমেইল বলেন, এবং সেগুলো কোনোটা বাংলাদেশি না, বাহিরের ক্ষেত্রে আমি দুইটা নিশ নিয়ে আগাইতেছি, দুইটা নিশ বেসিসই আমি ওই ক্লায়েন্ট আউটরিচ করছি। তো সেক্ষেত্রে আমার যে একদম জিরো রেজাল্ট, এবং তারা একটা কথাই সবচেয়ে বেশি বলে যে নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। এখন আপনি এর আগে বলছিলেন যে একটা ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার এবং তার সাথে ভালো বন্ডিং করে করে আমি কাজটা করতে পারি, কিন্তু আমি একটা পেজ বলেন, একটা নিশ, যে নিশ নিয়ে আমি কাজ করতেছি, সেই নিশ নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমি ওই পেজের মূল অ্যাডমিন যে আছে অথবা যে ডিসিশন মেকার, তাকে আমি কিভাবে রিচ আউট করবো এবং তার সাথে কিভাবে আমি বন্ডিংটা করবো? কারণ দেখা যাচ্ছে একটা পেজের মালিক তো মনে করেন যে এখানে আপনাকে আর একজন থাকে। আর বলতে হবে না, ফারুক আনসারি ভাই ঠিক সেম পয়েন্টেই প্রশ্নটা করেছিল। ইভেন 37 মিনিট এই ভিডিও রেকর্ড হচ্ছে, প্রথম থেকে 37 মিনিট। আপনি পুরোটা যদি দেখেন, সুন্দর করে দেখার পরে যদি প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে এসে আমাকে ধরবেন, আবার বলবেন যে এই জায়গাতে আমার আরেকটু প্রবলেম আছে ভাইয়া। সেম প্রবলেম, সেম কোশ্চেন, সেম প্যাটার্নই ছিল। যারা প্রথম থেকে শুরু থেকে ছিলেন আপনারা ধরতে পেরেছেন যে আপনার কোশ্চেন এবং ফারুক আনসারি কোশ্চেন সেম। আপনি ভিডিওটা আমি আপলোড করবো নি হচ্ছে ইউটিউব চ্যানেলে, দেন আপনি এটা দেখে নেবেন। প্রথম 37 মিনিট এটার উপরে এক্সপ্লেন করেছি। আপনি কোন নিশ নিয়ে কাজ করেন? হ্যাঁ, আমি মূলত মানে ডিজিটাল মার্কেটিং এর ক্লথিং নিশটা আর সার্ভিস রিলেটেড নিশ, এই দুইটা নিয়ে চেষ্টা করতেছি। ওকে ফাইন। এই ক্লথিং হোক আর যে নিশ হোক না কেন, এই নিশের যে প্রবলেমগুলো আছে প্রথম 37 মিনিটের টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো আজকে আর লংজিভিটি বাড়াচ্ছি না ক্লাসের, নেক্সট আবার যখন ক্লাস আসবে তখন এই ভিডিওটা দেখার পরে আপনি আমাকে পয়েন্টটা বললেন আবার যে ভাই এই পয়েন্টটা সলিউশন হয়েছে কিনা। কারণ আমাদের ভুলগুলো প্রথমে প্রিভিয়াসে, কারণ কি
আমি ভিডিওটা এখন পোস্ট করি, তারপর আবার বলতেছি। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকের ক্লাসটা এখানে সমাপ্তি হচ্ছে। আসসালামু আলাইকুম।